এই ঈদে জামা জুতো অ্যাক্সেসরিজের ডিসকাউন্ট। মানবতা বিরোধী অপরাধের মামলায় আপিলে খালাস পেলেন জামায়াত নেতা এটিএম আজহারুল ইসলাম। ট্রাইব্যুনালের মৃত্যুদণ্ড এবং আপিল বিভাগের আগের রায় বাতিল করে আজহারকে খালাসের আদেশ দেন প্রধান বিচারপতির নেতৃত্বে 7 বিচারপতির পূর্ণাঙ্গ আপিল বেঞ্চ। অন্য মামলা না থাকলে তাকে দ্রুত মুক্তির নির্দেশ দেন আদালত। এ সময় প্রধান বিচারপতি বলেন, বিগত দিনে এই মামলায় বিচারের নামে অবিচার হয়েছে। ৭১ মুক্তিযুদ্ধের সময় মানবতা বিরোধী অপরাধের অভিযোগে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের মৃত্যুদণ্ড মাথায় নিয়ে প্রায় 1 যুগ ধরে কন্ডেম সেলে জামায়াতের নেতা এটিএম আজহারুল ইসলাম। দীর্ঘ আইনি লড়াই শেষে তার রিভিউ আবেদনের চূড়ান্ত রায় পেতে সকাল থেকে আপিল বিভাগে হাজির জামায়াতের কেন্দ্রীয় নেতারা সহ বিপুল সংখ্যক আইনজীবী। প্রধান বিচারপতি রায় ঘোষণায় জানান, 7 বিচারপতির সর্বসম্মতিতে এটিএম আজহারের আপিল গ্রহণ করে তাকে খালাস দেওয়া হয়েছে। এ সময় সংক্ষিপ্ত পর্যবেক্ষণে আদালত জানায়, এই মামলায় বিচারের নামে অবিচার হয়েছিল। বিগত দিনে এটিএম আজহারের বিষয়ে উত্থাপন করা বিভিন্ন তথ্য উপাত্ত বিবেচনায় ব্যর্থ হয়েছিল আদালত। এই রায়ের মাধ্যমে সিন্ডিকেটেড ইনজাস্টিসের অবসান হয়েছে। অতীতের রায়ে বাংলাদেশ সহ এই ভারতীয় সাবকন্টিনেন্টের ক্রিমিনাল বিচার ব্যবস্থার পদ্ধতি চেঞ্জ করে দেওয়া হয়েছিল। এটা ছিল সবচাইতে বড় ভুল। আদালতের সামনে উপস্থাপিত সাক্ষ্য প্রমাণ অ্যাসেসমেন্ট করা ছাড়াই জনাব এটিএম আজহারুল ইসলাম সাহেবকে ফাঁসি দেওয়া হয়েছিল। এদিকে দলের সাবেক ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেলের খালাসের খবরে উচ্ছ্বসিত জামায়াতের নেতাকর্মীরা। এই রায়ে মিথ্যার বিরুদ্ধে সত্যের জয় হয়েছে বললেন তারা। আজকে মহামান্য সুপ্রিম কোর্টের রায়ের মাধ্যমে এই সত্যই প্রমাণিত হয়েছে। অ্যাডভোকেট শিশির বলেছে, সত্যের বিজয় হয়েছে, সত্যের বিজয় হয়েছে, সত্যের বিজয় হয়েছে। আপিল বিভাগের রায় মেনে নিয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউশন জানায়, এই রায়ের ফলে চলমান বিচার কাজে কোনো প্রভাব পড়বে না। আজহার সাহেবের মামলায় যে মেরিটগুলো ছিল সেগুলোর ব্যাপারে আমরা অ্যাপিলেট ডিভিশনে বলেছিলাম যে এটি আপ টু ইউর লর্ডশিপস ডিসিশন। লর্ডশিপস এই মেরিট বিবেচনায় এটিএম আজহার সাহেবকে খালাস প্রদান করেছেন। প্রসিকিউশনের পক্ষ থেকে দেশের সর্বোচ্চ আদালতের রায়কে আমরা মেনে নিয়েছি এবং আমরা এটা মেনে নিতে বাধ্য। 1971 সালে রংপুর অঞ্চলে মানবতা বিরোধী অপরাধের দায়ে আওয়ামী লীগ সরকারের আমলে 2014 সালের ডিসেম্বরে আজহারকে মৃত্যুদণ্ড দেয় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। 2019 সালে এই রায় বহাল রাখেন আপিল বিভাগ। জাহিদুল বাশার, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। বৈধ হোক বা অবৈধ হোক, আওয়ামী লীগ আমলে ইচ্ছা মতো রায় দেওয়া হতো বলে অভিযোগ করেছেন জামায়াতে ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান। ঢাকায় এক জরুরি সংবাদ সম্মেলনে তিনি এই অভিযোগ করেন। জামায়াত নেতা এটিএম আজহারুল ইসলামের দণ্ডমুক্তির পর এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। এতে জামায়াতের আমির বলেন, তার দল ক্ষমতায় গেলে দেশ থেকে প্রতিহিংসা এবং বৈষম্যের রাজনীতির অবসান করবে। আপিল বিভাগের রায়ে সন্তোষ প্রকাশ করে জামায়াতের আমির বলেন, কিভাবে ঠান্ডা মাথায় তাদের নেতাদের হত্যা করতে হবে তার ছক কষেছিল বিচার বিভাগ ও সরকার। এমনকি জামায়াত নেতাদের বিরুদ্ধে মামলা চালাতে সীমাহীন জালিয়াতি করা হয়েছে বলেও অভিযোগ করেন তিনি। এর রায়ের মধ্য দিয়ে এটা পরিষ্কার হয়ে গিয়েছে, এটা ছিল ইচ্ছাকৃত নেতৃত্ব গণহত্যা। দায়িত্বশীল নেতা ঘরে ঘরে জন্মায় না, প্রতিদিন জন্মায় না, এটা আল্লাহর দান। দুর্নীতিমুক্ত হোক, দুঃশাসন মুক্ত হোক, অপরাধ মুক্ত হোক, বৈষম্য মুক্ত হোক, কল্যাণধর্মী সমাজ হোক, মানবিক সমাজ হোক, সেই সমাজ পরিগঠনে আমরা আপনাদের সাহায্য, বন্ধুত্ব, ভালোবাসা, সমর্থন, দোয়া কামনা করি। এ বিষয়ে আলোচনাতে হাইকোর্ট চত্বর থেকে আমাদের সাথে যোগ দিচ্ছেন সহকর্মী জাহিদুল বাশার। জাহিদুল বাশার, মানবতা বিরোধী অপরাধের মামলায় আপিলে খালাস পেলেন এটিএম আজহারুল ইসলাম এবং অন্য কোনো মামলা না থাকলে তাকে কিন্তু দ্রুত মুক্তিরও নির্দেশ দেওয়া হয়েছে। আপনি উপস্থিত রয়েছেন সেখানে, জানাবেন আপনার কাছে আর কি তথ্য রয়েছে। জি দেখুন, আপনি ঠিকই বলছিলেন। এখন মূলত এখান থেকে ঘন্টা তিনেক আগে এটিএম আজহারুল ইসলামকে খালাস দিয়ে আপিল বিভাগের যে 7 জন বিচারপতি, প্রধান বিচারপতির নেতৃত্বে তারা যে রায় দিয়েছেন, সেই রায়ের একটি লিখিত কপি বের হওয়ার কথা এবং
সেটি বের হলেই এটি মূলত এখান থেকে, যেহেতু এটা ট্রায়াল কোর্ট হচ্ছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল, সেই ট্রাইব্যুনাল হয়ে কারাগারে যাবে এবং তারপরেই কিন্তু এটিএম আজহারুল ইসলাম তিনি কারাগার থেকে মুক্তি পাবেন। সেই প্রক্রিয়াটি এখন চলছে। জামাতের আইনজীবীরা বলছেন তারা চেষ্টা করতেন যত দ্রুত সম্ভব লিখিত রায়ের কপি হাতে পেতে, কারণ এখন সবার একটাই চিন্তা ভাবনা যে কখন এটিএম আজহারুল ইসলাম তিনি মুক্তি পাচ্ছেন। কারণ সেই 2012 সাল থেকেই কিন্তু তিনি গ্রেপ্তার এবং 2014 সালের পর থেকে প্রায় 12 বছর তিনি কিন্তু কন্ডেম সেলে রয়েছেন মৃত্যুদণ্ডের বিধান মাথায় নিয়ে। তো সব মিলিয়ে আজকে এই রায় ঘোষণার পরে এখানে জামাতের নেতারা, কিছুক্ষণ আগে জামাতের আমিরের বক্তব্য যেমনটা আমরা শুনছিলাম, যে তারা একই কথা বলছেন এখানে যারা এসেছিলেন যে সত্যের বিজয় হয়েছে। দেখুন, মানবতা বিরোধী অপরাধের মামলা এটি প্রথম কোনো মামলা যেটি রিভিউ থেকে কোনো আসামি খালাস পেলেন। আর এটিএম আজহারুল ইসলাম যখন সহকারী সেক্রেটারি জেনারেল দায়িত্ব পালন করছেন সেই সময় জামাতের যারা শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ ছিল, মতিউর রহমান নিজামী, গোলাম আজম এবং যেই মুজাহিদ সহ যারা ছিলেন তারা সবাই কিন্তু ওই সময় বিভিন্ন দণ্ড মাথায় নিয়ে কেউ কারাগারে মারা গেছেন, কেউ সরাসরি ফাঁসির দণ্ডাদেশ কার্যকর হয়ে মৃত্যু হয়েছে। তো সব মিলিয়ে তিনি, আইনজীবীরা বলছেন যে তিনি আসলে ভাগ্যবান, কারণ তিনি বেঁচে ছিলেন এবং সর্বশেষ 5 আগস্টের পরে সরকার পরিবর্তনের পর আজকে তারা ন্যায় বিচার পেয়েছেন। এটি জামাতের নেতাকর্মীরা বা জামাতের আইনজীবীরা তাদের দাবি। আজকে যখন অ্যাপিলেট ডিভিশন সকাল 9টার সময়, সকাল 9:30টার পরে যখন বসে, ঠিক তখন শুরুতেই কিন্তু প্রধান বিচারপতি এই রায় ঘোষণা করেন এবং রায়ের শুরুতেই তিনি বলেন যে সর্বসম্মতিক্রমে, 7 বিচারপতির সর্বসম্মতিক্রমে তারা কিন্তু এটিএম আজহারকে খালাস দিয়ে দিচ্ছেন। দেখুন, এখানে দুটি পর্যবেক্ষণ খুবই গুরুত্বপূর্ণ। আদালত বলেছেন যে এর আগে এই আপিল বিভাগে যখন এই সংক্রান্ত মামলার কাগজপত্র এসেছিল তখন কিন্তু যথাযথভাবে সেই কাগজপত্রের মূল্যায়ন হয়নি। তার মানে একটি বিষয় যে তখন এই কাগজপত্রের মূল্যায়ন হলে এটিএম আজহার খালাস পাওয়ার কথা, কারণ সেই সময় যে সমস্ত সাক্ষী তার বিরুদ্ধে দেওয়া হয়েছিল বা এটিএম আজহারের বিরুদ্ধে যে সমস্ত তথ্য উপস্থাপন করা হয়েছিল সেগুলো সত্য নয় এবং বলা হচ্ছে যে সেই সাক্ষ্যগুলো সাংঘর্ষিক সাক্ষ্য ছিল, যার কারণে যার ভিত্তিতে তাকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছিল সেটি যথাযথ ছিল না। আজকের এই রায়ের ফলে সেই বিষয়টি আবার প্রমাণ হলো, এটিএম আজহারের আইনজীবীরা কিন্তু তাই বললেন। জি, হাইকোর্ট চত্বর থেকে জানাচ্ছিলেন জাহিদুল বাশার। সরকারি চাকরি অধ্যাদেশ 2025 অনুমোদনের প্রতিবাদে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কড়া নিরাপত্তা ব্যবস্থার মধ্যে সচিবালয়ের ভেতরে বিক্ষোভ করছেন কর্মচারীরা। বেলা 11টার পর চতুর্থ দিনের মতো বিক্ষোভ শুরু করেন তারা। নিরাপত্তা নিশ্চিতে সকাল থেকে সচিবালয়ে দর্শনার্থী প্রবেশ বন্ধ, এমনকি গণমাধ্যম কর্মীদেরও প্রবেশ করতে দেওয়া হয়নি। নিরাপত্তায় মোতায়েন করা হয়েছে অতিরিক্ত পুলিশ ও বিজিবি। এর আগে সোমবার দুপুরে সচিবালয়ের প্রধান ফটক আধা ঘন্টা বন্ধ করে রাখেন বিক্ষোভকারীরা। কর্মকর্তা কর্মচারীদের শাস্তি, বরখাস্ত ও অপসারণের বিধান রেখে রোববার সরকারি চাকরি অধ্যাদেশের গেজেট প্রকাশ করে সরকার। এই আইনে তদন্ত ছাড়া 8 দিনের নোটিশে চাকরি থেকে সরকারি কর্মকর্তা কর্মচারীদের অব্যাহতি দেওয়া সহ বেশ কিছু বিধান যুক্ত করা হয়। এসব বিধান প্রত্যাহারে বিক্ষোভ করছেন সচিবালয়ের কর্মকর্তা কর্মচারীরা। এ বিষয়ে আরো জানাতে সচিবালয় থেকে আমাদের সাথে যুক্ত আছেন সহকর্মী হাসিফ মাহমুদ শাহ। হাসিফ, আপনি এর আগের ঘন্টায় যেমনটি জানাচ্ছিলেন যে 11টার পর থেকে এই বিক্ষোভ শুরু হয় এবং সেটি চলমান রয়েছে বলে আপনি জানিয়েছিলেন এবং আপনি বলেছিলেন যে নিরাপত্তা জোরদার করা হয়েছে এবং গণমাধ্যম কর্মীদেরকেও ভেতরে যেতে নিষেধ করা আছে। বর্তমান পরিস্থিতি কি জানাবেন? আমি এই মুহূর্তে সচিবালয়ের ভিতরেই আছি এবং সচিবালয়ে আজকে কিন্তু দর্শনার্থী প্রবেশের সংখ্যা আগেই সীমিত করার কথা বলা হয়েছিল এবং একই সাথে সকালবেলা গণমাধ্যমেরও কিন্তু প্রবেশ শিথিল করা হয়। আমরা এই মুহূর্তে যেহেতু ঢুকতে পেরেছি সচিবালয়ে, কিন্তু পরিস্থিতি এখন খুব ছিমছাম, নীরবতা, ঢিলে ঢালা একটা পরিস্থিতি। খুব বেশি দর্শনার্থী নেই, গাড়ি নেই, মানুষেরও খুব একটা আনাগোনা নেই। একটি বিষয় বলে রাখি যে সকালবেলা 10:30টার দিকে আন্দোলনের কথা ঘোষণা দেওয়া হয়েছিল, তারা 10টার সময় আসলে আস্তে আস্তে জড়ো হতে শুরু করে এবং তার পরবর্তীতে 10:30টার দিকে তাদের আন্দোলন শুরু হয় এবং সেই আন্দোলন বেলা 1টা পর্যন্ত চলে। কিছুক্ষণের মধ্যেই ভূমি সচিবের নেতৃত্বে 7 সদস্যের একটি দল এই যারা চলমান আন্দোলন চালিয়ে যাচ্ছে তাদের সাথে বসবেন এবং সেখানে ভূমি মন্ত্রণালয় সেটি বসার কথা রয়েছে বেলা 2:30টা বাজে এবং তার পরবর্তীতে সেখানে একটা সিদ্ধান্ত হবে বলে আশা করা যাচ্ছে। যে সেখান থেকে আমরা কথা বলেছিলাম যে এই আন্দোলনের নেতৃত্বদানকারী মোহাম্মদ নুরুল ইসলাম, উনি বাংলাদেশ সচিবালয় কর্মকর্তা কর্মচারী ঐক্য ফোরামের কো চেয়ারম্যান, উনি যেটি জানিয়েছেন যে আজকে গণমাধ্যমের প্রবেশ সীমিত করে সরকার যে গণমাধ্যমের
বান্ধব সরকার নয় সেটি প্রমাণ করেছেন। কারণ তাদের যে আন্দোলন সেটি আরো এই যাতে কাভার করতে না পারে সেজন্য গণমাধ্যমে প্রবেশে বাধা দেওয়া হয়েছিল এবং সেই জন্যই সরকার এই গণমাধ্যমকে ভিতরে প্রবেশ করতে দেননি বলে উনি অভিযোগ করেছেন। এবং উনি যেটি বলেছেন যে ওনাদের যে আন্দোলন ইতিমধ্যে সারা দেশে ছড়িয়ে গেছে, যত সরকারি কর্মকর্তা রয়েছেন তারা ইতিমধ্যে তাদের আন্দোলনের সাথে একাত্মতা ঘোষণা করে তাদের কিন্তু নিজ নিজ জায়গা থেকে আন্দোলন চালিয়ে যাচ্ছেন। একই রকম ভাবে কালকেও কিন্তু তাদের কর্মবিরতি রয়েছে এবং আজকে আলোচনায় যদি কোনো কিছু সিদ্ধান্ত না হয় এটি তাদের চলমান থাকবে। একই সাথে কিন্তু 25টি ক্যাডার, আন্ত ক্যাডার তারাও কিন্তু কলম বিরতিতে রয়েছেন। শিক্ষা ক্যাডার, চিকিৎসক ক্যাডার সহ অন্যান্য যে ক্যাডার রয়েছে এরকম 25টি ক্যাডার তারাও কিন্তু কলম বিরতি পালন করছে সরকারের এই যে সিদ্ধান্ত সেই সিদ্ধান্তের প্রতিবাদে। এবং আজকের আমরা আশা করি কিছুক্ষণ পরে যে আলোচনাটা হবে ভূমি সচিবের নেতৃত্বে 7 সচিব সেখানে থাকবেন বলে আমরা জানতে পেরেছি। 2:30টার সময় ভূমি মন্ত্রণালয় এই যে আলোচনার পরপরই আসলে বলা যাবে যে আসলে এই চলমান আন্দোলন কি চলমান থাকবে নাকি আসলে এটি শেষ হচ্ছে। এই ছিল আমার কাছে সবশেষ। সচিবালয় থেকে জানাচ্ছিলেন হাসিফ মাহমুদ শাহ। মধ্যরাত থেকে ভোর পর্যন্ত মেহেরপুর ও সাতক্ষীরা সীমান্ত এলাকা থেকে 53 জনকে আটক করেছে বিজিবি। এছাড়া কুড়িগ্রামের বড়াই বাড়িতে 14 জনের পুশিনকে কেন্দ্র করে উত্তেজনা দেখা দিয়েছে সীমান্তবর্তী এলাকায়। বিজিবি ও স্থানীয়রা জানান ভোর 4টার দিকে 5 নারী সহ 14 জনকে বড়াই বাড়ি সীমান্ত দিয়ে পুশিনের সময় বাধা দেয় বিজিবি। এ সময় বিএসএফ কয়েক রাউন্ড সাউন্ড গ্রেনেড ছোড়ে বলে অভিযোগ স্থানীয়দের। পুশিন করা 14 জন বর্তমানে শূন্যরেখায় অবস্থান করছেন। সীমান্তে কড়া পাহারায় বিজিবির সদস্যরা। এদিকে ভোরে মেহেরপুরের আনন্দবাস সীমান্ত এলাকা থেকে 30 বাংলাদেশিকে আটক করেছে বিজিবি। পরে তাদের স্থানান্তর করা হয় মুজিবনগর থানায়। এছাড়া সাতক্ষীরার কুশখালী সীমান্ত থেকে পুশিন করা 23 জনকে আটক করা হয়। তাদের নাগরিকত্ব ও পরিচয় সম্পর্কে যাচাই বাছাই চলছে। সীমান্তে পুশিনের ঘটনায় প্রতিবাদ জানানোর পাশাপাশি ভারতকে যথাযথ প্রক্রিয়ায় বাংলাদেশিদের ফেরত পাঠানোর আহ্বান জানানো হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। সকালে রাজশাহী কারা প্রশিক্ষণ কেন্দ্রে বুনিয়াদী প্রশিক্ষণ কোর্স সমাপনী অনুষ্ঠানে যোগ দেন স্বরাষ্ট্র উপদেষ্টা। এই সময় তিনি বলেন, সীমান্তে নিরাপত্তার কোনো ঘাটতি নেই, যে কোনো পরিস্থিতি মোকাবেলায় প্রতিটি বাহিনী প্রস্তুত আছে। এ সময় বিএসএফ এর পুশিন প্রসঙ্গে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ভারত সরকারকে বার্তা দেওয়ার পাশাপাশি প্রকৃত বাংলাদেশিদের যথাযথ প্রক্রিয়া অনুসরণ করে দেশে ফেরত পাঠানোর আহ্বান জানানো হয়েছে। সীমান্তে কোনো ধরনের নিরাপত্তার কোনো অভাব নেই। আমার জনগণ সম্পূর্ণভাবে নিরাপদ এবং সীমান্ত সম্পূর্ণ নিরাপদ। সীমান্তে পুশিনের সংখ্যা বেড়েছে, এই জন্য আমরা প্রতিবাদও করেছি। বাট যারা আমাদের দেশি, আমাদের বাংলাদেশি, যেহেতু আমাদেরই ভাই, তাদের ক্ষেত্রে আমরা বলছি ভারতকে যে তোমরা প্রপার চ্যানেলে পাঠাও। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয়কে অপহরণ এবং হত্যা চেষ্টা মামলায় 7 বছরের সাজার বিরুদ্ধে আপিলে খালাস পেলেন সাংবাদিক শফিক রেহমান। আজ তাকে খালাস দিয়ে রায় ঘোষণা করেন ঢাকা মহানগর দায়রা জজ আদালত। মামলায় খালাস পাওয়ার পর বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া, প্রধান বিচারপতি সহ জুলাই আন্দোলনের বিপ্লবীদের প্রতি কৃতজ্ঞতা জানান শফিক রেহমান। বলেন, খালাসের মাধ্যমে বিচার বিভাগ যে স্বাধীন তা প্রমাণিত হয়েছে। এ সময় তার আইনজীবীরা বলেন, সম্পূর্ণ রাজনৈতিক উদ্দেশ্যে মিথ্যা মামলায় সাজা দিয়ে শফিক রেহমানকে হয়রানি করা হয়েছিল। মামলায় যারা মিথ্যা সাক্ষ্য দিয়েছিলেন তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থার কথা জানান আইনজীবীরা। এই মামলায় বিচারিক আদালত সাংবাদিক শফিক রেহমানকে 7 বছরের কারাদণ্ড দেয়। পরে আদালতে আত্মসমর্পণ করে আপিল করেন তিনি। সুদীর্ঘ 9 বছর পরে সত্য প্রতিষ্ঠিত হয়েছে। আমি আন্তরিক ধন্যবাদ ও প্রশংসা করছি মাননীয় বিচারপতি বৃন্দকে। তারা এটাও প্রতিষ্ঠা করেছিলেন বা করলেন, এখন বিচার বিভাগ স্বাধীন। বিজ্ঞ আদালত আমাদের এই যে আবেদন মঞ্জুর করেছেন এবং এই একই সাথে ওই যে ওনাকে যে 7 বছরের সাজা দিয়েছিল সেটা থেকে ওনাকে মুক্তি দিয়েছেন। জাতীয় বিশ্ববিদ্যালয়ের চাকরিচ্যুত 988 জনকে জ্যেষ্ঠতার পদোন্নতি সহ চাকরিতে পুনর্বহাল ও তাদের সকল সুযোগ সুবিধা দেওয়ার নির্দেশ দিয়ে রায় দিয়েছেন আপিল বিভাগ। মঙ্গলবার প্রধান বিচারপতি সৈয়দ ডক্টর
রেফাত আহমেদের নেতৃত্বাধীন আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চ এই রায় দেন। 2011 সালে জাতীয় বিশ্ববিদ্যালয়ের 988 কর্মকর্তা কর্মচারীকে উচ্চ আদালতের নির্দেশে চাকরিচ্যুত করা হয়। গত বছরের 5 আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর চাকরিচ্যুত এসব কর্মকর্তা কর্মচারী চাকরি ফিরে পাওয়ার দাবিতে আন্দোলনেও নামেন। এর পরিপ্রেক্ষিতে গত বছরের 9 সেপ্টেম্বর বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেটের সভায় 2008 থেকে 2024 সাল পর্যন্ত চাকরিচ্যুত 988 জনকে চাকরিতে পুনর্বহালের বিষয়ে রিভিউ পিটিশনের সিদ্ধান্ত নেয় জাতীয় বিশ্ববিদ্যালয়। জাতীয় বিশ্ববিদ্যালয়ের চাকরি বিধি যথাযথ অনুসরণ করে 2003 ও 2004 সালে বিভিন্ন স্মারকে এসব কর্মকর্তা কর্মচারীদের নিয়োগ দেওয়া হয়। 2011 সালে হাইকোর্ট তাদের নিয়োগ অবৈধ ঘোষণা করা রায় দেওয়ার পর বিশ্ববিদ্যালয় সিন্ডিকেটের সভায় 988 জনকে চাকরিচ্যুত করা হয়। আমাদের বাচ্চা কাচ্চা নিয়ে, আমাদের পরিবার নিয়ে আমরা অনেক কষ্টে দিন পার করতে হয়েছিল। আমাদের এই কৃতজ্ঞ জানানোর ভাষা নাই। আসলে আমরা উনারা না আসলে আজকে এই চাকরি ফেরত পেতাম না। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ দেশের সর্বোচ্চ আদালতের রায়টি তারা বাস্তবায়ন করবেন। আর এই ক্ষেত্রে ওনাদেরকে চাকরিতে পুনর্বহালের ক্ষেত্রে এই মুহূর্ত থেকে জাতীয় বিশ্ববিদ্যালয়ের আর কোনো আইনগত বাধা নেই। সর্বজনীন পেনশন কর্মসূচিতে বিভিন্ন চ্যালেঞ্জ মোকাবেলায় পদক্ষেপ নেওয়ার বিষয়ে সিদ্ধান্ত নিয়েছে জাতীয় পেনশন কর্তৃপক্ষ। কর্মসূচিকে আরও আকৃষ্ট করতে শিগগিরই মাঠ পর্যায়ে নির্দেশনা দেবে মন্ত্রিপরিষদ বিভাগ। সোমবার সর্বজনীন পেনশন বিষয়ক এক কর্মশালায় এসব কথা বলা হয়। কর্মশালায় দক্ষ পেশাগত জনবল নিয়োগ, ব্যাংক, নির্বাচন কমিশন এবং জন্ম ও মৃত্যু নিবন্ধন রেজিস্ট্রার কার্যালয়ের সঙ্গে সংযুক্তিকে বড় চ্যালেঞ্জ হিসেবে চিহ্নিত করা হয়। গ্রাহকদের কাছ থেকে নিয়মিত চাঁদা পাওয়াকে আরেক চ্যালেঞ্জ বলে মনে করছে জাতীয় পেনশন কর্তৃপক্ষ। তবে এসব চ্যালেঞ্জ মোকাবেলায় মন্ত্রিপরিষদ বিভাগ মাঠ পর্যায়ে নির্দেশনা দেবে। এছাড়া গ্রাহক আকৃষ্ট করতে সারা দেশে মেলা আয়োজনের কথাও জানানো হয় কর্মশালায়। মেয়র হিসেবে বিএনপি নেতা ইশরাক হোসেনের শপথের দাবিতে নগর ভবনে আবারও বিক্ষোভ করছেন সমর্থকরা। এই বিষয়ে আরো জানাতে আমাদের সাথে যুক্ত আছেন সহকর্মী আদিলুর রহমান। আদিলুর, আপনি জানাচ্ছিলেন এর আগের ঘন্টায় যে সমর্থকেরা আজও কিন্তু বিক্ষোভে নেমেছেন এবং সকল দাপ্তরিক কার্যক্রম বন্ধ রয়েছে, জনগণের ভোগান্তি বেড়েছে, পাশাপাশি এই বিক্ষোভের কারণে কিন্তু যানজট সৃষ্টি হয়েছে। কি পরিস্থিতি জানাবেন সর্বশেষ? দেখুন, এখানে আসলে দুটি বিষয় যদি আমি আপনাকে বলি যে নির্বাচন কমিশন যে গেজেট দিয়েছে সেই গেজেট অনুযায়ী স্থানীয় সরকার মন্ত্রণালয়ের যেটি ছিল যে 26 মে শেষ দিন ছিল শপথ গ্রহণের, কিন্তু হয়নি। এবং একই সাথে বৃহস্পতিবার যখন সড়ক থেকে আন্দোলন প্রত্যাহার করা হয় তখন ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন 48 ঘন্টা সরকারকে পর্যবেক্ষণের জন্য একটি সময় বেঁধে দিয়েছিলেন। সেই সময়টিও শেষ হয়ে গেছে গতকালকে। এরপরে আজকে সকাল থেকে আবার আমরা দেখতে পাচ্ছি যে নগর ভবনের ভেতরে যেমনি শ্রমিক কর্মচারীরা আন্দোলন করছে, আজকেও নগর ভবনের ভেতরে সব ধরনের দাপ্তরিক কাজগুলো বন্ধ রয়েছে। অন্যদিকে নগর ভবনের বাইরের যে সড়কে একদম শুরুতে আপনি দেখে থাকবেন যে শুরুর দিকে আন্দোলনটি শুরু হয়েছিল নগর ভবনের সামনের সড়কে, সেখানে ইশরাক হোসেনের কর্মী সমর্থকরা অবস্থান নিয়ে আন্দোলন চালিয়ে গিয়েছিলেন। পরবর্তীতে সেই আন্দোলনটি কাকরাইল পর্যন্ত পৌঁছেছিল। আজকে আবারও যে 48 ঘন্টা শেষ হয়ে যাওয়ার পরপরই এখানে আবার তারা এসে জড়ো হয়েছেন। সকাল থেকে আমরা দেখতে পাচ্ছি যে নানা স্লোগান মিছিলের মাধ্যমে এই যে ইশরাক হোসেনের সঙ্গে তাদের দাবি যে ইশরাক হোসেনের সঙ্গে অন্যায় করা হয়েছে, শপথ নিয়ে কালক্ষেপণ করেছে সরকার এবং বিশেষ করে স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া এবং তথ্য উপদেষ্টা মাহফুজ আলম, এই দুইজন উপদেষ্টার পদত্যাগ তারা এখানে দাবি করছেন এবং তারা বলছেন যে এই উপদেষ্টাদের জন্য ইশরাক হোসেন তিনি শপথ গ্রহণ করতে পারছেন না এবং তাকে মেয়রের যে দায়িত্ব সেই দায়িত্বটি বুঝিয়ে দেওয়া হচ্ছে না। আমরা এখানে যারা আন্দোলন করছেন তাদের সঙ্গে যখন কথা বলছিলাম তারা বলছেন যে যতক্ষণ পর্যন্ত তাদের এই দাবিগুলো আদায় না হবে ততক্ষণ পর্যন্ত তারা সড়কে অবস্থান করবেন। সড়কে অবস্থান করে তারা তাদের যে আন্দোলনটি আছে সেই আন্দোলন চালিয়ে যাবেন। আন্দোলনকারী যারা করছেন তাদের দাবি যে তারা যৌক্তিক দাবিতে মূলত এখানে এসে অবস্থান করছেন এবং তারা তাদের দাবিগুলো এখানে তুলে ধরছেন এবং তারা আশা করছেন যে খুব দ্রুত এই সমস্যাটির সমাধান হবে। যদি সমস্যার সমাধান না হয় সেক্ষেত্রে তারা কঠোর যে আন্দোলন, এর আগে আপনি দেখেছেন যে কাকরাইলে অবরোধ করে সেখানে হাজার হাজার কর্মী সমর্থকরা অবস্থান নিয়েছিলেন, সেরকম একটা পরিস্থিতি তৈরি হতে পারে এমনটি তারা বলছেন। এবং একই সাথে আমরা দেখতে পাচ্ছি যে নগর ভবনের যে দাপ্তরিক কাজগুলো বন্ধ থাকার কারণে এখানে নগরবাসীর ভোগান্তি হচ্ছে। আন্দোলনের রত যারা আছেন তারা বলছেন যে এই যে
নগর ভবনের যে দাপ্তরিক কাজ, যখনই ইশরাক হোসেনকে মেয়রের শপথ পড়ানো হবে, মেয়রের দায়িত্বটি আসলে বুঝিয়ে দেওয়া হবে, তারপর পরই এখানে নগর ভবনের সব দাপ্তরিক কাজগুলো শুরু হয়ে যাবে। কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে জন্ম নিবন্ধন সহ যে নাগরিক সুবিধাগুলো আছে, আপনার ট্রেড লাইসেন্স বা হোল্ডিং ট্যাক্স, সেই কাজগুলো বন্ধ থাকার কারণে নগরবাসী ভোগান্তির মধ্যে পড়ছে। তারা বলছেন নগরবাসীর ভোগান্তি তারা চান না, কিন্তু তারা চান যে আদালতের যে রায়টি আছে সেই রায়টি যেন বাস্তবায়ন হয়, ইশরাক হোসেন যেন শপথ বাক্য পাঠ করানো হয় এবং তাকে মেয়রের দায়িত্ব যেন বুঝিয়ে দেওয়া হয়। আপনাকে একটি বিষয় একটু বলে রাখি যে এখানে বেশ কয়েকটি বিষয় আছে, সেটি হচ্ছে সামনে কয়েকদিন পরেই কোরবানির পশুর হাট এবং বর্জ্য ব্যবস্থাপনার একটি বিষয় আছে। এই মুহূর্তে যদি দাপ্তরিক সব কাজ বন্ধ থাকে সেক্ষেত্রে কিন্তু একটা বড় ধরনের ভোগান্তির শঙ্কা করা হচ্ছে এবং একই সাথে ঈদের আগে এখানকার নগর ভবনে যারা কর্মকর্তা কর্মচারী যারা আছেন বা শ্রমিক আছেন তাদের বেতন ভাতার একটি বিষয় আছে, সেই বেতন ভাতার বিষয়গুলোও কিন্তু এখন পর্যন্ত নিশ্চিত করা সম্ভব হয়নি। নগর ভবনের সামনে থেকে জানাচ্ছিলেন আদিলুর রহমান। উত্তর বঙ্গোপসাগর ও আশপাশের এলাকায় আজ একটি লঘুচাপ সৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। আগামী 24 ঘন্টার পূর্বাভাসে জানানো হয়, ঢাকা, খুলনা, রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। একই সাথে সারা দেশের কোথাও কোথাও মাঝারি থেকে ভারী বর্ষণ হতে পারে। এছাড়া সারা দেশে দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত এবং রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে। অব্যবস্থাপনা ও রক্ষণাবেক্ষণের অভাবে সিলেটের বন্যপ্রাণী সংরক্ষণ কেন্দ্রে মারা গেছে 23টি প্রাণী। দক্ষ জনবল, প্রাণীদের জন্য খাবার ও চিকিৎসক না থাকায় ঘটছে মৃত্যুর মতো এসব ঘটনা। বিশেষজ্ঞরা বলছেন, অপরিকল্পিতভাবে নির্মাণ আর অব্যবস্থাপনার কারণে বন্যপ্রাণী বিপন্ন হলেও তা রক্ষায় নেই কোনো উদ্যোগ। 2018 সালে সিলেট নগরীর টিলাগড় ইকো পার্কে খাঁচা তৈরি করে 62টি বন্যপ্রাণী নিয়ে শুরু হয় বন্যপ্রাণী সংরক্ষণ কেন্দ্র। এরপর অনিয়ম, অব্যবস্থাপনায় জেব্রা, ময়ূর সহ মারা গেছে প্রায় সবগুলো প্রাণী। শুরুতে দর্শনার্থী গেলেও এখন আঁকড়া হয়েছে বখাটেদের। একেবারে খালি, আসলে ওইটা পর্যাপ্ত পরিমাণে ওই পরিমাণ পশু প্রাণী নাই একেবারেই। বন্যপ্রাণী সংরক্ষণ প্রপারলি না করা হলে সেটা আমাদের জন্যই ক্ষতির কারণ হয়ে দাঁড়াবে। বর্তমানে 8 প্রজাতির 39টি প্রাণী থাকলেও সেগুলো রয়েছে ঝুঁকিতে। এসব প্রাণীকে খাবার দেওয়ার কেউ নেই, হয় না অসুস্থ প্রাণীর চিকিৎসা। শুধুমাত্র প্রকল্প বাস্তবায়ন দেখাতে প্রাণীদের মৃত্যুর মুখে ঠেলে দেওয়া হয়েছে বলে মনে করেন বিশিষ্টজনরা। চিড়িয়াখানার নামেই যে পশু পাখিগুলো আনলো, সেই পশু পাখিগুলোর বেশিরভাগই এখন মৃতপ্রায় অথবা মৃত্যুবরণ করেছে। অর্থাৎ রক্ষণাবেক্ষণের অভাব, সর্বোপরি সদিচ্ছার অভাব। বন বিভাগ বলছে, পরিকল্পনাহীনভাবে চলায় বন্যপ্রাণী সংরক্ষণ কেন্দ্রটির এই দশা। তবে সুষ্ঠুভাবে তা পরিচালনায় নেওয়া হয়েছে দীর্ঘমেয়াদী পরিকল্পনা। 20 বছরের জন্য একটা মাস্টার প্ল্যান প্রণয়নের কাজ চলছে, এটি প্রায় শেষ পর্যায়ে আছে। এটা আমাদের স্টেক হোল্ডার কনসালটেশনও এখানে টিলাগড় ইকো পার্কে হয়েছে এবং মাস্টার প্ল্যানের আলোকেই আমরা ভবিষ্যতে এটিকে একটু সুন্দর একটা সাইট হিসাবে এবং কনজারভেশন এরিয়া হিসাবে আমরা এটা দেখতে পাবো। সুষ্ঠু ব্যবস্থাপনার মাধ্যমে বন্যপ্রাণী সংরক্ষণ কেন্দ্রটির মুখর করে তোলার দাবি জানিয়েছেন দর্শনার্থীরা। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। 2023-24 অর্থ বছরে 17,345টি সন্দেহজনক লেনদেনের তথ্য পেয়েছে বাংলাদেশ ব্যাংকের আর্থিক গোয়েন্দা শাখা ফিনান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট BFIU, যা আগের বছরের তুলনায় 22.96% বেশি। সংস্থাটির প্রতিবেদনে এসব তথ্য পাওয়া গেছে। প্রতিবেদনে বলা হয়, 2022-23 অর্থ বছরে 14,106টি সন্দেহজনক লেনদেনের তথ্য পেয়েছিল BFIU। তবে 2023-24 অর্থ বছরে তা প্রায় 23% বেড়ে দাঁড়ায় 17,345টিতে। এছাড়া বিভিন্ন আইন প্রয়োগকারী সংস্থা ও সরকারি সংস্থার সাথে 1,120টি তথ্য বিনিময় করেছে BFIU, যা আগের অর্থ বছরের তুলনায় 13.91% বেশি। অর্থ পাচার ও সন্ত্রাসী কাজে অর্থায়ন প্রতিরোধে সংশ্লিষ্ট সংস্থার কর্মকর্তাদের সচেতনতা ও দক্ষতা বৃদ্ধি এবং BFIU এর কর্মতৎপরতার কারণে সন্দেহজনক লেনদেন শনাক্তের সংখ্যা বেড়েছে বলেও প্রতিবেদনে জানানো হয়।
বেক্সিমকো গ্রুপের সচল কোম্পানিগুলোকে টিকিয়ে রাখতে বিশেষ ব্যবস্থা এলসি খোলার সুযোগ দিয়েছে বাংলাদেশ ব্যাংক। কেন্দ্রীয় ব্যাংকের অনুমোদন সহ একাধিক শর্ত মেনে ঋণপত্র বা এলসি খোলার বিষয়ে সম্মতি দিয়েছে বাংলাদেশ ব্যাংক। কেন্দ্রীয় ব্যাংকের কর্মকর্তারা জানান, বেক্সিমকো গ্রুপের খেলাপি ঋণের অর্থ উদ্ধার এবং বিতরণ করা ঋণের অর্থ সময়মতো ফেরত পাওয়া নিয়ে 20 ব্যাংক এবং ব্যাংক বহির্ভূত 7টি আর্থিক প্রতিষ্ঠানের কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেন গভর্নর আহসান এইচ মনসুর। বৈঠকে বেক্সিমকো গ্রুপের কিছুটা ভালো অবস্থায় থাকা কোম্পানিগুলো যাতে ব্যবসা করে টিকে থাকতে পারে এবং ব্যাংকগুলোকে টাকা ফেরত দিতে পারে সেজন্য এলসির সুবিধা দেওয়ার বিষয়টি বিবেচনায় নেওয়া হয়। এসব কোম্পানি বন্ধ করার কোনো পরিকল্পনা নেই বলেও জানায় কেন্দ্রীয় ব্যাংক। মাদারীপুরের শিবচরে প্রতিপক্ষের হামলার 21 দিন পর হাসপাতালে এক তরুণের মৃত্যু হয়েছে। এদিকে তার মৃত্যুর খবরে প্রতিপক্ষের বেশ কয়েকটি বাড়িতে ভাঙচুর করেছে উত্তেজিত জনতা। নিহতের স্বজনেরা জানান, 6 মে পূর্ব শত্রুতার জেরে সর্দারকান্দি গ্রামের কালাম সর্দারের বাড়িতে হামলা চালায় মাতবর বংশের লোকজন। এ সময় বেশ কয়েকজন আহত হন। এতে বেশ কয়েকজন আজ ভোরে ঢাকা মেডিকেলে মারা যান ইবনে সামাদ। এ খবরে নিহতের স্বজনেরা বিক্ষোভ মিছিল করে। পরে প্রতিপক্ষের বেশ কয়েকটি বাড়িঘরে হামলা চালানো হয়। পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। চট্টগ্রামে বিভিন্ন থানায় ছিনতাই ও হারানো জিডির সূত্র ধরে 51টি মোবাইল ফোন উদ্ধার করেছে পুলিশ। সকালে সব উদ্ধারকৃত মোবাইল প্রকৃত মালিকদের কাছে হস্তান্তর করা হয়। অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ রাসেল জানান, বিভিন্ন সময়ে খোয়া যাওয়া এসব মোবাইল অনলাইনে কম দামে বিক্রির বিজ্ঞাপন দিয়ে বিক্রি করে আসছিল বিভিন্ন চক্র। বেশিরভাগ ক্ষেত্রে এসব মোবাইল ফোন ভুয়া আইএমআই দিয়ে নাম্বার দিয়ে ক্রেতাদের কাছে বিক্রি করা হয়েছে। পরে পুলিশের অনুসন্ধানে এসব ফোন খুঁজে বের করা হয়েছে। এক্ষেত্রে কম দামে পুরাতন মোবাইল কেনা ক্ষেত্রে প্রয়োজনীয় যাচাই বাছাই করার পরামর্শ দেওয়া হচ্ছে। এছাড়া মোবাইল ফোন চুরি, ছিনতাই, ডাকাতি কিংবা হারানো গেলে সাথে সাথে পুলিশকে জানানোর জন্য অনুরোধ জানান তিনি। রাজশাহী নগরীর থিম ওমর প্লাজার শপিং মলে আগুন লেগেছে। নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের 4টি ইউনিট। প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুর 12:30টার দিকে 10তলা বাণিজ্যিক ভবনটির 7তলা ফ্লোরের ফুড কোর্ট থেকে ধোঁয়া বের হতে থাকে। এক পর্যায়ে পুরো ভবন ধোঁয়ায় আচ্ছন্ন হয়ে পড়ে। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে কাজ শুরু করে ফায়ার সার্ভিস। ভবনটির টপ ফ্লোরে যাওয়া যায়নি উল্লেখ করে কর্মীরা বলছেন, ভবনটিকে কেউ আটকা পড়েছে কিনা তা নিশ্চিতে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে। শপিং মলটিতে 5 শতাধিক বাণিজ্যিক প্রতিষ্ঠান রয়েছে। এই ছিল এখনকার সংবাদের সাথে থাকায় ধন্যবাদ সবাইকে।